আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আচ্ছা, এগুলো কেমন ধরনের প্রশ্ন ছিল? আর কেমন ধরনের কথা ছিল এগুলো? ঈশিতা আপু মাছ খায়, বাসে চড়তে পারে না। আপনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে সব উদ্ভট প্রশ্ন করছিলেন কেন? সামিন হেসে আলোর নাক টিপে দেয়, তারপর নরম গলায় বলে, কিছু প্রশ্নের উত্তর দিলে কি মানুষ সম্পর্কে ধারণা করা যায়? আসিয়া, আমি প্রশ্নের উত্তরগুলো জানতে প্রশ্ন করিনি। আমি ছেলেটার ধৈর্য দেখছিলাম। ইয়াসার মির্জার বোনকে বিয়ে করতে হলে তাকে ধৈর্যশীল হতে হবে, একেবারে ইয়াসার মির্জার মতো ধৈর্যশীল। আলো হেসে ফেলে। সামিন বলে, যাই হোক, কাজই আসছে। তুমি একটু রান্নার দিকটা দেখবে। নতুন জামাইকে ভালো মন্দ না খাইয়ে কিভাবে পাঠাই? পাঠাই মানে কোথায় পাঠাবে? বিয়ে পড়িয়ে ওর বাসায় পাঠিয়ে দেব। ঈশিতা আমার কাছে থাকবে। 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ঈশিতাকে নিয়ে যাবে। আলো তাকিয়ে আছে বিরস মুখে বলে, অ্যাঁ? নয় হ্যাঁ, বিয়েটা পড়িয়ে রাখছি। সামনে ইস্যুর পরীক্ষা। সংসার 1 মাস পরে করলে কি অসুবিধে? এতটুকু ধৈর্য ধরতে পারবে না কেউ? পৃথিবীর সব ধৈর্য সামিন ইয়াসার মির্জা একাই ধরবে? ঈশিতা এসে ঘরের বাইরে দাঁড়ায়। সামিন ঘুরে তাকায় বোনের দিকে, ঠান্ডা গলায় বলে, কিছু বলবি? ঈশিতা ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। দুই ভাই বোন চুপ করে থাকে দীর্ঘ সময়। আলো মুগ্ধ হয়ে দেখতে থাকে সেই দৃশ্য। একটু পরে বলে, ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারা কথা বলুন। সামিন মজার ছলে বলে, হ্যাঁ যাও। আর শোনো, কোনো মাছের আইটেম রেঁধো না। তোমার নন্দাই মাছ খায় না। ঈশিতা হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি তুমি রেখো, আমি মাছ খাই, ও ভাগের মাছটাও আমি খাবো। এত লাফালাফি করছো কেন? এখন লাফালাফি করার সময়? নেক্সট মান্থের ডেলিভারি, শান্ত থাকো। ঋতুর হাত দুটো শক্ত করে ধরে ফেলে ইলহাম। ইলহামকে দেখে ঋতু ধমকের সুরে বলে ওঠে, কেমন প্রশ্ন করা হচ্ছিল ওগুলো? ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, আসতে বলো না, ভয় পেয়ে গেলাম যে। তা মানুষকে ডেকে এনে সব ভাইরা মিলে এভাবে ধরেছিলে? শুরুতে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। ধরবো না, আমাদের আদরের বোনের দিকে হাত বাড়িয়েছি, এমনি এমনি দিয়ে দেবো বোনকে? হুম, নিজের বোনের বেলায় আঁটিসুটি, পরের বোনের বেলায় দাঁত কপাটি। বাংলাদেশের পুরুষদের মানসিকতা। ঋতুর এমন কথায় ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ক্ষণ বাদে বলে ওঠে, তুমি এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই না? ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুর দুই বাহু ধরে বলে ওঠে, শাস্তি কেন দিলে না? বড়োভাবে চেলা হয়েছো, তার কাছ থেকে শিখে নাও দোষীকে শাস্তি কিভাবে দিতে হয়। ঋতু ইলহামের চোখের দিকে তাকায়, ধরা গলায় বলে, আলো আলোই, ঋতু ঋতুই। ঋতুরা চাইলেও আলোদের মতো হতে পারে না। ইলহাম চুপ করে থাকে। ঋতু বলে ওঠে, একটা সত্যি কথা বলবেন? যদি কখনো জয় আপনাকে আমার বাচ্চা অ্যাবর্শনের কথা না বলতো, তাহলে কখনো ওর প্রতি মুগ্ধতা কাটতো আপনার? নিজের বাচ্চাকে মেরে ফেলতে হবে শুনেই তো ওকে দূরে সরিয়ে দিয়েছে, নয়তো কখনো দিতেন না। আমি এও জানি আমার এই সন্তান জন্মানোর পরে আপনি আগের বারের মতোই শুধুমাত্র বাচ্চা নিয়েই মেতে থাকবে। আমি চলে যাব আপনার আগের জায়গায়। সেবিকা, শুধুমাত্র একজন সেবিকা আপনার আমি। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ নামিয়ে নেয়। ইলহাম বলে ওঠে, এটা তুমি একদম ঠিক বলেছ। তোমাকে আমি আমার সেবিকা হিসেবে দেখি। তবে তুমি কি জানো, তোমার মতো সেবিকা দ্বিতীয়টি আমি খুঁজে পাবো না এই পৃথিবীতে। তোমার বিকল্প কেউ নেই, দেখেই আমি তোমার দ্বারস্থ হয়েছি। এখন আমাকে স্বার্থপরও ভাবতে পারো। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুকে কাছে টেনে নিয়ে নরম গলায় বলে, শাস্তি দিতে চাইলে দিতেই পারতে, মাথা পেতে নিতাম। চোখ তুলে ঋতু ইলহামের দিকে তাকায়, চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এই যে বললাম, ঋতুরা কখনো আলো হতেই পারে না। চেষ্টা আমিও করেছিলাম, ব্যর্থ হয়েছি। বলতে পারেন ঋতুদের আলোদের মতো আত্মসম্মান নেই, কিংবা আত্মসম্মান মায়ের কাছে হেরে যায়। মাগরিবের পর ঈশিতা এবং শান্তর রেজিস্ট্রি সম্পন্ন হয়। শান্তর তরফ থেকে শান্তর দুজন বন্ধু সাক্ষী, আর ঈশিতার তরফ থেকে তার ভাইরা। বিয়ে সম্পন্ন হলে সবাই নতুন বিবাহিত দম্পতির জন্য মোনাজাত তুলে দেওয়া চায়। ঈশিতা সালোয়ার কামিজ পরে আছে, ওড়না দিয়ে মাথা ঢাকা। শান্ত তার অফিসের ফর্মাল পোশাকে।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে লিভিং রুমে বাড়ির পুরুষেরা কথা বলতে থাকে। ঈশিতা নিজের ঘরে চুপচাপ বসে আছে। তার এখনো হাত পা কাঁপছে, মনটা এখনো অস্থির, সবটা এখনো বিশ্বাস হচ্ছে না তার। আলো একটা বাটিতে কিছু ডেজার্ট নিয়ে ঘরে ঢুকে ঈশিতাকে থম মেরে বসতে থাকতে দেখে মুচকি হেসে বলে, তখন লজ্জায় কিছু খেতে পারোনি, এখন এটা খাও, তোমার পছন্দের ডেজার্ট। পরিয়ার ঋতু আলোর পিছু পিছু ঘরে ঢুকে ঈশিতা লাজুক মুখটা নামিয়ে নেয়। ক্ষণবাদে মিছিমিছি রাগ দেখিয়ে আলোকে বলে, আমার বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল ভাবি, জানো? তোমার ওই পাগল স্বামীর জন্য সব ভেস্তে গেল। দুম করে বিয়ে পড়িয়ে দিল, সালোয়ার কামিজ পরে বিয়ে করলাম। আলো হাসে। ঋতু পেটে হাত চেপে ধীরে ধীরে বিছানায় বসে। পরি আলোকে বলে, এখন কি করব ভাবি? বাসর সাজাতে হবে না? আলো মাথা নেড়ে বলে, তোমার ভাইয়া বারণ করেছে, সামনের মাসে অনুষ্ঠান করে তারপর। কথাটা বলে আলো ঈশিতার দিকে তাকায়, তারপর বলে, আপত্তি আছে? ঈশিতা মুচকি হেসে মাথা নাড়ায়। পরি বিরস মুখে তাকায় সবার দিকে। এটা আবার কেমন বিয়ে? ঘটা করে বিয়ে পড়ানোর কি দরকার ছিল তবে? শান্তিনীরের গেট থেকে কিছুটা দূরেই একটা চায়ের দোকান। বন্ধুদের বিদায় দিয়ে শান্ত দীর্ঘ সময় সেই চায়ের দোকানটাতে বসেছিল। এর মাঝে চা খেয়েছে 4 কাপ। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 10:30। ঈশিতার নাম্বার অনবরতই বন্ধ পেয়ে যাচ্ছে সে। বিকাল থেকে তার সাথে যা যা হয়েছে তাতে এমনিতেই সে কথা হারিয়ে ফেলেছে। শান্তর বেশ মেজাজ খারাপ হচ্ছে সামিন ইয়াসার মির্জার উপর। যদি বউয়ের কাছে নাই যেতে দিবে তবে ঘটা করে বিয়ে কেন পড়িয়ে দিল? অবশ্য শান্ত অনুমান করেছে এটা হচ্ছে শান্ত আর ঈশিতার শাস্তি। বুদ্ধিমান ইয়াসার মির্জা খুবই ঠান্ডা মাথায় শান্তর থেকে প্রতিশোধ নিয়েছে। বিরস মুখে দূর থেকে শান্তিনীর গেটের দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলে ওঠে, আপনার কোনো তুলনা হয় না ইয়াসার মির্জা। চায়ের দোকানের বিল মিটিয়ে উঠে পড়ে শান্ত। তারপর দোকান থেকে বেরিয়ে রাস্তায় চুপচাপ হাঁটাহাঁটি করতে থাকে। চায়ের দোকানের লোকগুলো খুবই কৌতূহলী হয়ে দেখতে থাকে স্যুটবুট পরিহিত এই সুদর্শন যুবকটিকে। শেষবারের মতো শান্ত ঈশিতার নাম্বার ডায়াল করে নাম্বারটা বন্ধ পায়। বিরক্তিতে শান্ত কপাল কুঁচকে ফেলে। এই ভাই বোনগুলো তাকে পাগল বানিয়ে ছাড়বে। খাবার টেবিলে পাতে খাসির আস্ত রান দিয়ে কত জামাই আদর করলো, তারপর 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ইস্যুকে উঠিয়ে নিয়ে যেও বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিল। শান্তর কপাল যে বরাবরই ভাঙা, আজ নতুন করে তার প্রমাণ পেল। শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার আগে বউটার মুখটা পর্যন্ত দেখতে পেল না। একটা গভীর নিঃশ্বাস ফেলে শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মিশনের প্রস্তুতি নিচ্ছে। মিশনের নাম বউয়ের মুখ দেখা। হাতের ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত পরীকে ফোন দেয়। ওপাশ থেকে পরী ফোনটা রিসিভ করে আনন্দিত গলায় বলে, বলুন দুলা ভাই, আমি আপনার ফোনের অপেক্ষাই করছিলাম। সবাই ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। তোমার ঈশিতা আফুর ফোন বন্ধ কেন? আপুও ঘুমাচ্ছে। কি বলুন তো দুলা ভাই, গত 2 দিন টেনশনে আপুর ঘুম খাওয়া কিছুই হয়নি। আপনি গেটের বাইরে এসে গিয়েছেন? হ্যাঁ, এসে গিয়েছি। এখন কি করব? রিয়াজ ভাই গেট খুলে দিলে সোজা অন্দরমহলে ঢুকবেন। ফুলির মা সদর দরজা খুলে রেখেছেন। তারপর সোজা দোতলায় উঠবেন। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি দোতলায়। আচ্ছা। অস্ফুট স্বরে শান্ত বলে ফোন কেটে দেয়। তার নিজেকে এখন চোর মনে হচ্ছে। পরি চুপচাপ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। এখন যদি বড় ভাইয়া কোনো কারণে ঘুম থেকে উঠে পড়ে তাহলে তার খবর আছে। চর মেরে পরি সব দাঁত ফেলে দেবে ইয়াসার মির্জা। আলো এখনো ঘরে আসছে না দেখে সামিন বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে দোতলা লিভিং রুম সংলগ্ন ব্যালকনির দিকে যায়। তার অনুমান ঠিক, আলোকে সেখানেই পাওয়া গিয়েছে। ব্যালকনির গ্রিল ধরে ওদিকে ফিরে কারোর সাথে ফোনে কথা বলছে। সামিন গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই চমকে উঠে ফোনটা হাত থেকে ফেলে দেয়। ঘুরে সামিনের দিকে তাকিয়ে ফোনটা তুলে নিয়ে হিয়ার সাথে কথা বলে কল কেটে সামিনকে বলে, আপনি? তুমি কি ভেবেছিলে? ভূত? না, আমি ভেবেছি পাগল। আমার অনুমান সত্যি। এখানে এসে ফোনে কথা বলার কি আছে? আপনি দলের লোকজনের সাথে কনফারেন্স কলে ছিলেন, ভাবলাম অসুবিধা হবে। শান্ত পা টিপে টিপে দোতলায় উঠতেই পরি একটা প্রশস্ত হাসি দিয়ে ফিসফিসিয়ে বলে, চলুন আমার পিছু পিছু আসুন। শান্তকে নিয়ে ঈশিতার ঘরের দিকে উদ্যত হতেই পরি থমকে দাঁড়িয়ে পড়ে। তাদের সোজাসুজি লিভিং রুমের ব্যালকনি। সেখানে সামিনার আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আত্মা খাঁচা ছাড়া অবস্থা। এখন এদের পাশ কেটে ঈশিতা আপুর ঘরে কিভাবে যাবে সে? বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ, এই দুজন এই সময় এখানে কি করছে? সামিন পরিদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, তাই পরি আর শান্তকে দেখতে পায়নি। কিন্তু আলো দেখতে পেয়েছে। পরির সাথে শান্তকে পা টিপে টিপে ঈশিতার ঘরের দিকে যেতে দেখে সে থম মেরে দাঁড়িয়ে আছে। সামিন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, কি হলো, থম মেরে গেলে কেন? কিছু না, বলুন। তোতলাতে তোতলাতে বলে ওঠে আলো। সামিন বিরক্ত ভঙ্গিতে বলে, বলবো মানে? ঘরে চলো, ঘুমাবে না? শান্ত দ্রুত পায়ে হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। তার চশমা খুলে দূরে ছিটকে পড়ে। আলো চোখ বড় বড় করে ফেলে।
পেছনে কিছু পড়ে যাওয়ার শব্দ হতে সামিন মাথা ঘুরিয়ে দেখতে যাবে অমনি আলো দুহাতে তার গাল আগলে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, এই না, ওদিকে তাকাবেন না। ওদিকে তাকাবো না মানে? অবাক হয়ে বলে সামিন। আলো আমতা আমতা করে বলে, মানে আমার দিকে তাকান, শুধু আমাকে দেখুন আপনি, আমি কত সুন্দর। সামিন অবাক চোখে আলোর দিকে তাকিয়েছে। এই মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? পরিশান্তর চশমা এনে হাতে দিয়ে ফিসফিসিয়ে বলে, ঘুমিয়ে পড়েছেন নাকি মেঝেতে? উঠছেন না কেন দুলা ভাই? শান্ত উঠে দাঁড়ায়। এটাই বাকি ছিল। শালিকার সামনে মানসম্মানের ছিটে ফোটাও রইল না। উঠে দাঁড়িয়ে চশমা চোখে দিয়ে পা টিপে টিপে আবারও হাঁটতে থাকে সে। সামিন আলোকে বলে, চলো ঘরে চলো, ঘরে গিয়ে খুব ভালো করে দেখবো তোমায়। ঘরের দিকে যেতে গেলেই বিপদ। শান্ত একেবারে সামিনের সামনে পড়ে যাবে, তাই আলো বলে ওঠে, এই না, এখন ঘরে যাওয়া যাবে না। এখন ঘরে যাওয়া যাবে না মানে? মানে আপনি আমাকে এখানে দেখুন, আমার চোখের দিকে তাকান, আমার চোখের ভাষা পড়ুন তো মেয়র সাহেব। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, আচ্ছা পড়লাম। কি লেখা? কিছু গালাগাল লেখা। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। আলো চুপ করে সামিনের দিকে তাকিয়ে থাকে। পরি শান্তকে নিয়ে চুপচাপ ঈশিতার ঘরে ঢুকে পড়ে। ইসমাম নিজের ঘরের বাইরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরীর কাণ্ড কারখানা সে খুবই মনোযোগ দিয়ে দেখেছে। সেই তখন থেকে নিশ্চুপ হেসে যাচ্ছে। এমন হাসি সে অনেকদিন হাসেনি। শান্তরা চোখের আড়াল হলেই আলো কপাল কুঁচকে সামিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চলুন ঘরে চলুন। এইমাত্র কত আলাদি গলায় কথা বলছিলে, এর মধ্যে কথার সুর পাল্টে গেল। আলো ভেঙচি কেটে দ্রুত পায়ে নিজেদের ঘরে ঢুকে যায়। সামিন বিরস মুখে আলোর পিছু পিছু যায়। মেয়েদের মুড সুইং বোঝা তার মতো তুচ্ছ সামিনের সাধ্য নয়। দরজা চাপিয়ে পড়ি বিছানার কাছে গিয়ে ঈশিতাকে ঘুম থেকে তুলে। ঈশিতা উঠে বসে চোখ ডলে নিয়ে শান্তকে দেখে প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, তুমি? শান্ত এগিয়ে এসে বিছানার একপাশে বসে নরম গলায় বলে, কিছু সময় থেকেই চলে যাব পাক্কা। ঈশিতার হতভম্ব ভাব কাটছে না। পরি মুচকি হেসে মৃদুস্বরে বলে, আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। পরি চলে যেতে শান্ত দরজার ছিটকিনি তুলে দিয়ে ঘুরে তাকায়। ঈশিতা গম্ভীর কণ্ঠে বলে, মতলব কি তোমার? শান্ত কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে বলে, তোমাদের চার ভাই বোনের সবসময় এটা কেন মনে হয় আমি মতলব নিয়ে ঘুরি? আশ্চর্য, আমি গরিব হতে পারি, মতলবই নই। ভাইয়া কি বললো শোনোনি? 1 মাস পরে। লজ্জামাখা মুখে বলে ওঠে ঈশিতা। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি বউটাকে দেখতে এসেছি শুধু। দোতলার পশ্চিম পাশে টানা বারান্দার দরজা ঠেলে ইসমাম বারান্দায় পা বাড়াতেই থমকে যায়। পরি তার দিকে অবাক চোখে তাকিয়েছে। ইসমাম ক্ষণবাদে বলে ওঠে, ও তুমি? আমি ভেবেছি মারুফা চাচির ভূত। পরি ইসমামের মশকরা গায়ে না মেখে তার হাতের দিকে তাকায়। সামিন ইয়াসার মির্জার ভোলা ভালা ছোট ভাইয়ের হাতে সিগারেট। খুবই অবাক করা বিষয়। ইসমাম পরির দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকিয়ে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। পরি চুপচাপ বারান্দা থেকে চলে যেতে নিলে ইসমাম বলে ওঠে, বুদ্ধিটা ভালো ছিল। আমার আসলে ভাইয়াকে বলতে লজ্জা লাগছিল। শান্তকে এনে ভালোই করেছো তুমি। ইস্যুর ভালো লাগবে। পরি দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর চুপচাপ হেঁটে দোতলা লিভিং রুমে গিয়ে বসে পড়ে। তাকে আরও কিছুক্ষণ পাহারাদার হয়ে থাকতে হবে। ইসমাম বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পরির দিকে তাকিয়ে থাকে। পড়াশোনা ছাড়া সব কিছুই করতে দেখা যায় এই মেয়েকে। এই ডাক্তারি পাশ করবে কিভাবে? মুন্না ভাই MBBS এর ফিমেল ভার্সন। বিছানার উপর দুজন বসে আছে, একজন আর পিঠে পিঠ ঠেকিয়ে রেখে আরেকজন। কেউ কারো মুখ দেখছে না, চুপ করে আছে দুজন। কিছুক্ষণ পরে শান্ত বলে ওঠে, ঘুমিয়ে পড়লে নাকি? না, বলো। ঘুম ঘুম কণ্ঠে বলে ঈশিতা। শান্ত ম্লান হেসে বলে, আমাকে বিয়ে করতে যতটা আগ্রহী ছিলে, বিয়ে করে ততটাই নির্লিপ্ত লাগছে তোমাকে। তো কি করব? আপনাকে মাথায় উঠিয়ে নাচবো? কাটকাট বলে ঈশিতা। শান্ত হেসে ফেলে বলে, একেবারে ভাইদের মতন হয়েছে। কথাবার্তা শুনলে গলা শুকিয়ে যায়। ঈশিতা ঠোঁট টিপে হেসে বলে, 2 ঘন্টা হয়েছে, এখানে যাও। কাল অফিস আছে না? অফিসে যেতে পারলে চাকরি থাকবে না, চাকরি না থাকলে কিন্তু বউ থাকবে না। শান্ত মৃদু হেসে হুট করে ঈশিতার মুখোমুখি বসে পড়ে ঈশিতাকে আগলে নেয়। ভালোবাসার মানুষের আচমকা স্পর্শে ঈশিতা লজ্জায় মিইয়ে যায়। শান্ত নিচু স্বরে বলে, যাব, খালি হাতে কিভাবে যাই? বউটাকে একটা চুমু খেয়ে যাব, নয়তো সারা রাত ঘুম হবে না। ঘুম না হলে অফিসে গিয়ে কাজ করতে পারবো না। কাজ করতে না পারলে বস চাকরি থেকে বের করে দিবে। চাকরি না থাকলে বউও থাকবে না। কথাটা বলে শান্ত ঈশিতার কপালে চুমু খেতে নেয়। তখনই বিকট শব্দে ইলহামের চিৎকার শুনতে পাওয়া যায়। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলে ওঠে,
রূপকথার 7 ভাই চম্পা ভাই ঘুমিয়ে থাকে, আর তোমার চম্পার ভাইয়েরা রাত 12:30টার সময়ও জেগে আছে। কি বিপদ! এরা কি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস প্রবাদটা জানে না? ঈশিতা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর উঠে গিয়ে দরজা ছিটকিনি খুলে। ইলহামের চিৎকার শুনে সামিন আর আলো একে অপরের মুখের দিকে তাকায়। চিন্তিত ভঙ্গিতে ছুটে ঘর থেকে বের হয়ে ইলহামের ঘরের দিকে যায়। ঘরের দরজা খোলা। ইহান ভীত চোখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে চুপচাপ। ইলহাম ওয়াশরুম থেকে ঋতুকে পাজাগোলা করে এনে বিছানায় শুইয়ে দেয়। পেটে হাত চেপে ঋতু তীব্র আর্তনাদ করে যাচ্ছে। সামিন ইলহামের দিকে তাকায়। ঋতুকে কোলে তুলে নিয়ে ইলহামের শার্টে রক্ত লেগে গিয়েছে। আলো হতভম্ব হয়ে ছুটে যায় ঋতুর কাছে। কপাল কেটে রক্ত ঝরছে ঋতুর। পেটে তীব্র যন্ত্রণায় কোনো দিশা খুঁজে পাচ্ছে না সে। সামিন গিয়ে ইহানকে আগে কোলে তুলে নেয়। ইলহাম উৎকণ্ঠা নিয়ে বলতে থাকে, হঠাৎ কিভাবে পড়ে গেল জানি না, ওয়াশরুমের দরজা ভেঙে বের করেছি। সামিন এক পলক ঋতুর দিকে তাকিয়ে ইলহামকে বলে, সময় নেই, ওকে তোল, আমি গাড়ি বের করছি। ইলহাম গায়ের রক্তাক্ত শার্ট না পাল্টে ঋতুকে তুলে নেয়। সামিন ইহানকে আলোর কাছে দিয়ে গাড়ির চাবি নিতে ঘর থেকে বের হয়ে লিভিং রুমে আসতেই দাঁড়িয়ে পড়ে শান্ত আর ঈশিতা তার সামনে দাঁড়িয়ে। শান্ত চোরের মতো মুখ করে রেখেছে। সামিন হতভম্ব হয়ে শান্তর দিকে তাকিয়ে থাকে। আলো ইহানকে কোলে নিয়ে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। পরি কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছিল। সামিন ঘুরে রাগী দৃষ্টিতে পরির দিকে তাকায়। এ ধরনের বুদ্ধি যে এই মেয়েটার মাথা থেকে বের হতে পারে তা সে জানে। পরি ছুটে গিয়ে আলোর পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। ইসমাম কিছুক্ষণ সামিনের দৃষ্টি দেখে মৃদু স্বরে বলে ওঠে, আমি ডেকেছি শান্ত ভাইয়াকে। সামিন ইসমামের দিকে তাকায়। আলো পাশ থেকে বলে ওঠে, চলুন না, এখন এসব থাক, শীঘ্রই গাড়ি বের করুন। সামিন দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে গাড়ির চাবি আনে। এখন এত কিছু দেখার সময় নেই তার। ঋতুর অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় গগন বিদারী চিৎকার দিয়ে যাচ্ছে। পেছনে সিটে বসে ইলহাম শক্ত করে ঋতুকে ধরে রেখেছে। আলো ইহানকে বুকের সাথে মিশিয়ে নিয়ে সামিনের পাশের সিটে বসেছে। শান্তিনীরের গেট থেকে রাত 12:30টায় দুটো গাড়ি বের হয়। পেছনের গাড়িতে রয়েছে ইসমাম, ঈশিতা, শান্ত ও পরি। ইসমাম ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে শান্তকে বলে, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই, কাল তো তোমার অফিস আছে। তোমাদের বাড়ির এত বড় বিপদে আমি বাসায় চলে যাব? আমিও যাব হসপিটালে। ঋতু ভাবি আমাকে অনেক পছন্দ করতেন, আমিও করতাম। সোজা হসপিটালে চলো। ঈশিতা মিনমিন করে বলে ওঠে, ভাইয়া কি মনে করছে কে জানে? আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? আসতে গেল কেন তুমি? যত সব। শান্ত ধমকে ঈশিতা পরির দিকে তাকিয়ে বলে, সব কিছুর মূলে তুমি, তাই না? করে থাকে। ইসমাম ঈশিতাকে বলে ওঠে, এখনই সব কথা বলার সময়। মেজ ভাবির জন্য প্রে করো, ভাইয়াকে ম্যানেজ করা যাবে। তোরা কোনো অন্যায় করিসনি। বাচ্চা ইমিডিয়েটলি বের করতে হবে, নয়তো একটা অঘটন ঘটে যেতে পারে। মা ও বাচ্চা দুজনের লাইফ রিস্ক। ইলহাম ডক্টরের দিকে তাকিয়ে আছে। আতঙ্কিত লাগছে তাকে। কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু এখনও যে সময় হয়নি। কিছু করার নেই ইলহাম মির্জা, দুর্ঘটনার জন্য প্রিটার্ম লেবার পেইন উঠেছে। আমাদের হাতে সময় কম, সি সেকশন ছাড়া উপায় নেই। আপনি মানসিকভাবে প্রস্তুত হন, বন্ডে সই করতে হবে। ইলহাম চমকে ওঠে, চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, বন্ডে সই করতে হবে মানে? মানে বললাম তো রিস্কি, শুধু উপরওয়ালাকে ডাকুন। ইহান অবাক চোখে সবার মুখের দিকে তাকায়। তার অবুঝ মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না তার প্রশ্নগুলোর উত্তর কে দিবে। শেষমেশ সে তার বড় বাবার কাছে গিয়ে তার হাত ধরে। সামিন ইহানের মুখের দিকে তাকায়। ইহানের চোখ দুটো ছলছল করছে। কান্না মিশ্রিত কণ্ঠে এসে বলে ওঠে, মাম্মার কি হয়েছে বড় বাবা? সামিন কোনো জবাব দেয় না, শুধু আদুরে মুখটার দিকে তাকিয়ে থাকে। আলো এসে ইহানকে কোলে তুলে নিয়ে বলে ওঠে, মাম্মা পায়ে ব্যথা পেয়েছে বাবা, ডক্টর আন্টি ব্যান্ডেজ করার জন্য নিয়ে গিয়েছে। কাপা কাপা হাতে ইলহাম বন্ডে সাইন করে দেয়। হঠাৎ করে তার বুকটা মোচড় দিয়ে উঠল যেন। এতটা উতলা নিজেকে কখনো মনে হয়নি। ঋতুর কি দেখা উচিত না ইলহামের এই অবস্থা? একটু হলেও তো খুশি হতো সে, তৃপ্ত হতো সে। এদিক ওদিক অসহায়ের মতো তাকিয়ে বিড়বিড় করে ইলহাম বলে ওঠে, শুধু আমার বাচ্চার জন্য নয় ঋতু, তোমার জন্য আমি কষ্ট পাচ্ছি, সত্যিই পাচ্ছি। ঋতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে ওয়েটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ। শুধু আলো ঘুমন্ত ইহানকে বুকের সাথে আগলে নিয়ে বসে আছে। ইলহাম করিডোরে এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। সামিন মাথা ঘুরিয়ে শান্তর দিকে তাকায়। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে সামিন বলে ওঠে, তুমি গেলেই পারতে, কাল অফিস আছে। ভাবির একটা ভালো খবর শুনে যাব ভাইয়া। নিচু স্বরে বলে শান্ত। অপেক্ষার প্রহর শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের হয়। ইলহাম তার দিকে এগিয়ে যায়। ডক্টর মাস্ক খুলে ইলহামের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, আপনার ছেলেকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। প্রিম্যাচিওর বেবি তো,
তবে চিন্তা করবেন না, 32 সপ্তাহের মধ্যে আপনার ছেলে বেশ হাট্টা-কাট্টা। আপনার ওয়াইফের স্টিচিং চলছে, জ্ঞান নেই তার, জাস্ট প্রে ফর হার। মা ও বাচ্চাকে দুটো আলাদা কেবিনে শিফট করা হয়েছে অবজারভেশনের জন্য। নার্স ব্যতীত অন্য কেউই ঢুকতে পারবে না আপাতত। ইলহাম কিছুক্ষণ পর পর একবার ঋতুর কেবিনের সামনে গিয়ে দরজায় কাঁচ দিয়ে উকি মেরে ঋতুকে দেখছে, একবার নিজের ছেলের কাছে যাচ্ছে। ইহান তার বড় মার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। কিছু সময় পরে সামিন ইসমামের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানে এত লোক থাকার দরকার নেই এখন। আমি, ইলহাম আর তোর বড় ভাবি থাকবো। তুই ইহান আর বাকিদের নিয়ে বাড়িতে যা। কিন্তু ভাইয়া, ভাবির অবস্থা। ফোনে জানাবো তোদের, সকালে চলে আসবি। এখন যা, সবার থাকার প্রয়োজন নেই, এটা হসপিটাল। ঈশিতা যেতে চাচ্ছিল না শুরুতে। সামিন সবাইকে জোর করতে থাকে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে। সামিন তার দিকে তাকিয়ে বলে, তোমার বাসা তো এখান থেকে অনেকটা দূরে, তুমি বরং আমাদের বাড়িতে যাও। শান্ত মাথা তুলে সামিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, না ভাইয়া, আমি আমার বাসায় যাচ্ছি। ঋতুর কেবিনের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে ইলহাম। সামিন এক পলক ইলহামকে দেখে আলোর পাশে গিয়ে বসে পড়ে। আলো মাথা তুলে সামিনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, এই মুহূর্তে একটা শাশুড়ি মায়ের অভাব বোধ করছি খুব। সবকিছুর প্রেশার আমার উপর দিয়ে যাবে এখন। সামিন হেসে ফেলে। আলো ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, এই হাত দুটো একেবারে আমার মায়ের হাতের মতো, জানো, গোলগাল সুন্দর। আলো কোনো জবাব না দিয়ে ইলহামের দিকে তাকায়। একবার নিজের ছেলের কাছে যাচ্ছে, একবার এসে স্ত্রীকে দেখছে। ইলহামকে এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত একজন পুরুষ মনে হচ্ছে। মাথা ঘুরিয়ে সামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতু যদি ইলহামের এই দরদটুকু দেখতো তবে খুব স্বস্তি পেত। একেবারেই ঠিক বলেছ। আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, আমাদের বিবাহিত জীবনের বেশিরভাগ রাতেই আমরা হসপিটালে কাটিয়েছি মেয়র সাহেব। সামিন হেসে ফেলে প্রসঙ্গটা সরিয়ে বলে ওঠে, আমি ভাবছি অন্য কথা। চোখের সামনে ছোট ভাইগুলো একটা একটা করে বাবা হয়ে যাচ্ছে, নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পুরুষ মনে হচ্ছে। ধিক্কার যারাই নিজেকে। আলো মাথা নিচু করে ফেলে। একটা বাচ্চার জন্য লোকটার কত পাগলামি, কত ছটফটানি, কত উন্মাদনা। জ্ঞান ফিরতেই স্বামীর মুখটা দেখতে পেয়ে ঋতু আবেশে আবারও দু চোখ বন্ধ করে ফেলে। ইহানের জন্মের সময়টার কথা মনে পড়ে যায় তার। তার শ্বশুর শাশুড়ি, ভাসুর ননদ সবাই ছিল তার পাশে, ছিল না শুধু এই লোকটা। আজ এই মানুষটা দু চোখে দরদ নিয়ে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাইছে? ঋতু খুবই গুরুত্বপূর্ণ কেউ তার কাছে। ইলহাম ঋতুর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। পুনরায় চোখ মেলে ঋতু অস্ফুট স্বরে বলে ওঠে, ছেলেকে দেখেছেন? হ্যাঁ, দূর থেকে, ছুঁতে পারিনি, কোলে নিতে পারিনি। ঋতু চুপচাপ ইলহামকে দেখতে থাকে। ইলহাম একটা চেয়ার টেনে বসে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতুদের আত্মসম্মান থাকে না বলেছিলে, ঋতুরা যে এতটা স্ট্রং তা তো বলনি। ঋতু ইলহামের কথার জবাব না দিয়ে বলে, দুঃখিত, আপনাকে মেয়ে দিতে পারিনি। ইলহাম হেসে ঋতুর মাথায় বুলিয়ে দিয়ে বলে, পরের বার। ঋতু ম্লান হাসে। ইলহাম ঋতুর মাথা থেকে হাতটা সরিয়ে নিতে যায়, তখনই ঋতু বলে ওঠে, হাতটা সরিয়ে নেবেন না, কিছুক্ষণের জন্য থাক। জীবনে কখনোই মাথায় হাত বুলিয়ে দেননি আমার। এর অনুভূতি আমার জানা ছিল না। কেমন প্রশান্ত লাগছে নিজেকে। ইলহাম মির্জা। কি দেখছেন? সামিন আলোর কণ্ঠ পেয়ে ঘুরে তাকায়। ঋতুর কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে। আলো এগিয়ে গিয়ে বলে, ভাই আর ভাইয়ের বউয়ের ব্যক্তিগত মুহূর্তে নাক গলানো অভদ্রতা মেয়র সাহেব, চলুন। সামিন হেসে ফেলে, তারপর বলে, জানি, তবে বোনের আনন্দ দেখে আনন্দিত হবার অধিকার আমার আছে। ঘুম থেকে উঠে ইহান নিজেকে ফুপির পাশে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলো। তাকে মাম্মার কাছে যেতে দেওয়া হয়নি দেখে অভিমানে ছোট্ট মনটা ভরে গেল। বিছানা থেকে নেমে উচ্চ শব্দে কাঁদতে শুরু করলো সে। ঈশিতা ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে। পরি একটু বাইরে গিয়েছিল, দৌড়ে ইহানের কাছে আসে। ইহানের গালে হাত বুলিয়ে বলে, কাঁদছো কেন ইহান? আমি মাম্মার কাছে যাব। পাপা কোথায়? বড় বাবা কোথায়? কাঁদতে কাঁদতে জানতে চায় ইহান। ঈশিতা ইহানকে আগলে নিয়ে বলে, একটু পরে তোমাকে নিয়ে যাব আমরা। সোনা, তুমি জানো তোমার একটা ছোট্ট ভাই এসেছে, খুব সুন্দর একটা ছোট্ট ভাই। ইহানের ছোট ভাইয়ের কথা শুনে অভিমান হয় খুব। ছোট ভাই হলে মাম্মা পাপারা তাকেই আদর করে শুধু। তাদের ক্লাসে রাফি বলেছে। রেগে মেগে ইহান ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। ইহানের পিছু পিছু ছুটে আসছিল পরি। হঠাৎ সামনে ইসমামকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। একটুর জন্য ইসমামের সাথে ধাক্কা লাগেনি তার। ইসমাম কিছু সময় পরির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে ওঠে, আজ গায়ে পড়লে না যে?
পরি কি বলবে কিছু বুঝতে পারছে না। এভাবে বলার কি আছে? পরি কি ইচ্ছে করে গায়ে পড়ে? নিজের দোষ কখনো দেখে না। পরিও তো বলতে পারে সবসময় সেই পরির রাস্তায় এসে পড়ে ঠেলাগাড়ির মতো। পরির নীরবতা দেখে ইসমাম হেসে ফেলে। মাথা তুলে ইসমামকে এক পলক দেখে ইহানকে ডাকতে ডাকতে এগিয়ে যেতে থাকে পরি। ইসমাম দাঁড়িয়ে পরিকে দেখতে থাকে। কিছুটা দূরে গিয়ে পরি পিছু ফিরে তাকায়। ইসমামের দিকে অনর্থক দৃষ্টি দিয়ে সামনে পা বাড়াতেই দরজার কপাটে সজোরে মাথায় বাড়ি খায়। ইসমাম চোখ বড় বড় করে ফেলে। তারপর পরির দিকে এগিয়ে যাবে, তার আগে কপালে হাত চেপে ধরে পরি আড়াল হয়ে যায়। রাগে তার ইচ্ছে করছে মাথায় আরেকটা বাড়ি দিতে। সবসময় তার সাথে এমনটা হবে কেন? ইসমাম দাঁড়িয়ে নিশ্চুপ হাসতে থাকে দীর্ঘ সময় ধরে। ফোনের ভাইব্রেশনের শব্দে ইসমাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ফোনটা হাতে নেয়। ফিহা নামের মেয়েটা ফোন দিচ্ছে তাকে। নাম্বারটা তার ফোনে সেভ করে দিয়েছিল ঈশিতা। এর আগে ভাইয়ার চাপে পড়ে দুবার কথা হয়েছিল মেয়েটার সাথে। টুকটাক সৌজন্য আলাপ হয়েছিল শুধুমাত্র। এখন এত রাতে মেয়েটার ফোন দেখে সে অনেকটাই অবাক হয়েছে। ফোনটা রিসিভ করতে গিয়েও করে না সে। এখন একটুও কথা বলতে ইচ্ছা করছে না। মির্জাবাড়ির নতুন সদস্যের নাম রাখা হয়েছে ইরফান। তাকে ঘিরে মির্জাবাড়ির লোকের যত আহ্লাদ, যত আনন্দ। সবাই তাকে পেয়ে অসম্ভব খুশি। মুখ ভার করে থাকে শুধু একজন, তার নাম ইহান। মুখ ভার করে স্কুলে যায়, স্কুল থেকে ফিরে মুখ ভার করে বড় মার বড় বাবার ঘরে বসে থাকে। মাম্মা পাপার রুমে সে যাবে না, ওখানে ভাইকে বেশি আদর করা হয়। তারও ইচ্ছে করে মাঝে মাঝে ভাইকে আদর করে দিতে, কিন্তু তার কোলে ভাইকে দেওয়া হয় না, তাই সে যাবে না। আলোর কাছে আজকের দিনটা সবচেয়ে ব্যস্ততম দিন। আজ ফুলির মা এবং সিতারা দুজনেই ছুটিতে আছে। ঈশিতা আর শান্ত রিসিপশনের তোড়জোড় চলছে বাড়িতে, হাতে রাজ্যের কাজ। ইরফানের বয়স 1 মাস হয়েছে। ঋতু তাকে নিয়ে চূড়ান্ত ব্যস্ত। বাড়ির সব ব্যাপার এবং ইহানকে আলোয় দেখে। অবশ্যই তার মেয়র সাহেব সবসময় চেষ্টা করে তার কাঁধ থেকে কিছু দায়িত্ব সরিয়ে নিজের কাঁধে নেওয়ার, কিন্তু সামনে এমপি ইলেকশন নিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরে প্রায়শই খেতে আসে না সামিন। একেবারে রাত করে বাড়িতে ফিরে এবং নিয়ম করে বউয়ের ঝাড়ি খেয়ে ঘুমিয়ে যায়। আবার ঘুম থেকে উঠে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। আলো একদিন হুমকি দিয়ে বসে, এমন করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব মেয়র সাহেব। লাভ কি? রাত 12টায় তো ঠিকই দরজা খুলে স্বামীকে ঘরে ঢোকাবে। শুধু শুধু কষ্ট করে ও বাড়িতে কেন যাবে? রাগ করতে হলে এই বাড়িতে বসেও দিব্যি রাগ করা যায়। আলো শাড়িগুলো আলমারিতে তুলে রাখতে রাখতে আনমনে হেসে ফেলে কথাগুলো ভেবে। আলমারিতে আরও নতুন 6টা শাড়ি যোগ হয়েছে, 4টার রং কমলা। কি অদ্ভুত একটা লোক! প্রত্যেক মাসে কিছু নির্দিষ্ট দিনে একটা করে শাড়ি নিয়ে আসে, আলোর হাতে দেয়। যখনই তাকে জিজ্ঞেস করা হয় আজ কেন শাড়ি দিলেন, গম্ভীর কণ্ঠে ভাষণ দেওয়ার মতো করে বলবে আজ অমুক দিন। এই দিনে বউকে একটা শাড়ি কিনে না দিলে স্বামিত্বের অপমান হয়। গত শুক্রবার একটা শাড়ি এনে একইভাবে হাতে তুলে দিয়েছিল মেয়র সাহেব। আলো অবাক হয়ে জিজ্ঞাসা করে, আজ কেন? আজ তো শোক দিবস। সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সেটাই, আজ শোক দিবস। শাড়ির রং এজন্যই কালো। শোক দিবসে বউকে কালো রঙের শাড়ি দিতে হয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনাদের পলিটিশিয়ানদের সবকিছু জুড়েই দেখছি বঙ্গবন্ধু ও দেশ। একজন বাসর ঘরে বউকে বঙ্গবন্ধুর গান শোনায়, আর তাদের লিডার শোক দিবসে বউকে কালো রঙের শাড়ি উপহার দেয়। আলো উচ্চশব্দে হেসে ফেলে সেদিনের কথা মনে করে। ইহান বিছানায় বসে ড্রয়িং করছিল। মাথা তুলে বড় মার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি হাঁটছো কেন বড় মা? আলো কিছু বলতে যাবে তখনই সামিন হনহন করে ঘরে ঢুকে বিছানায় বসে পড়ে। আলো অবাক হয়ে যায় অসময়ে সামিনকে এভাবে বাড়িতে দেখে। সামিনের দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বলে, কি হলো, বাইরে ঝামেলা করে এলেন নাকি? আবার কোন মেয়েকে তুলে আনলেন? না মানে এর আগেও তো ইলেকশনে জিততে মেয়ে তুলে এনেছিলেন, তাই বললাম। এমনিতে আমার কোনো আপত্তি নেই, একা হাতে সংসারটা সামলাতে বেশ হিমশিম খাচ্ছি। 2-1জন সঙ্গী থাকলে বেশ হতো। শেষের কথাটা বলে আলো হাসছে। সামিন আলোর দিকে তাকায়, বিরক্ত কণ্ঠে বলে ওঠে, পিহা মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। আলো স্তব্ধ হয়ে যায়। সামিন বলে, বয়ফ্রেন্ড আছে, পরিবারের মতে বিয়ে করতে ইচ্ছুক নয়, সেটা আগে বললে কি হতো? আজ ওদের বিয়ের কথা পাকা করতে চাচ্ছিলাম, কি একটা কাণ্ড ঘটে যেত তবে। আলো সামিনের পাশে বসে বলে, ভালোই তো হয়েছে, বিয়ের দিন পালিয়ে গেলে ব্যাপারটা বিশ্রী লাগতো। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, আমি ভাবছি অন্য কথা। আমার ভাইয়ের কপালে কি বউ নেই? কি অদ্ভুত, সব মেয়েরই বয়ফ্রেন্ড আছে। কোন মেয়েকে বিশ্বাস করে ভাইয়ের সাথে বিয়ে দেই? বিয়ের 2 দিন পরে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেলে? আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আমতা আমতা করে বলে ওঠে, আমি একটা কথা বলবো? বলো। পরীকে কেমন লাগে? কত সুন্দরী, ডাক্তারি পড়ছে, ভদ্র। আমরা চিনি ওকে, জানি। ওকে ইসমামের পাশে মানায়? সামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো অস্ফুট স্বরে বলে ওঠে,
আচ্ছা থাক, বাদ দিন, আমি এমনি বললাম, বাদ দিন। গ্রেট, গ্রেট আসিয়া। এমনটা তো কখনো মাথায় আসেনি আমার। দারুণ ব্যাপার হবে, খুব মানাবে, 100 বার মানাবে, 1000 বার মানাবে। আলো অবাক চোখে তাকিয়ে আছে। সামিনকে খুবই উচ্ছ্বসিত লাগছে। সামিন বলতে থাকে, এক মুহূর্ত দেরি করব না আমি, এক মুহূর্ত না, এক্ষুনি পোনা চাচার সাথে আলাপ করব আমি। আগে ওদের দুজনের সাথে আলাপ করে নিন। অস্ফুট স্বরে বলে ওঠে আলো। সামিন আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, দুজনের সাথে আগে আলাদা আলাদা হয়ে কথা বলে দেখুন, দুজনের থেকে মতামত নিন, তারপর কথাবার্তা আগান। হুট করে কিছু করা ঠিক হবে না। সামিন আলোর দিকে তাকায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, তোমাকে অনেক বুঝদার এবং সংসারী লাগছে, একেবারে হোসনে আরা শান্তির মতো। এসো আমি একটা থ্যাংক ইউ দেই তোমাকে। আলো মাথা ঘুরিয়ে ইহানের দিকে তাকিয়ে সামনের দিকে তাকায়। চোখ পাকিয়ে বলে, কি এগুলো? ইহান রয়েছে? সামিন অবাক হওয়ার ভান করে বলে, কি? আমি কিছু খারাপ বলেছি? আমি বলেছি থ্যাংক ইউ দিতে চাই, সরাসরি চুমুর কথা তো বলিনি। আলো কান চেপে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করুন, মুখে কিছুই আটকায় না আপনার। না, তোমার মুখে যেমন গালাগাল আটকায় না তেমন। বাচ্চার সামনে যত সব উল্টোপাল্টা কথাবার্তা। সামিন আলোর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, তো এটাই তো উচিত, ওদের শেখাতে হবে না বউকে কিভাবে ভালোবাসতে হয়। আলো শাড়ির আঁচল কাঁধে তুলে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। এই লোকটা একবার শুরু হলে সহজে চুপ করে না, তারই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। সামিন পেছন থেকে আলোকে কিছুক্ষণ ডাকে, তারপর হেসে আপন মনে বলে ওঠে, আশ্চর্য, সচেতনতামূলক কথাবার্তা বললে জনগণ এইভাবে ক্ষেপে যায় কেন? নারীর প্রতি সহিংসতা নয়, নারীকে ভালোবাসার বিভিন্ন টেকনিক শেখাতে হবে এই প্রজন্মকে। এই প্রজন্মকে ভালো ভালো শিক্ষা না দিলে এরা দেশ এগিয়ে নিয়ে যাবে কি করে? স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে তাহলে? লাইব্রেরিতে চুপচাপ বসে আছে ইসমাম। তার সামনে একটা কফির মগ, অর্ধেকটা পরিমাণ কফি রয়েছে মগে, যা কিছুক্ষণ আগেই ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়ার অযোগ্য। কিন্তু ইসমাম ডান হাতে মগটা তুলে নিয়ে চুমুক দেয়। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। অবশ্য কিছুক্ষণ আগে তার সাথে যা ঘটে গিয়েছে, এতে ঠান্ডা কফি তার গলা দিয়ে দিব্যি নেমে যাচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনায় আলোকপাত করা যাক। ইসমামের জন্য পছন্দ করে রাখা পাত্রী পালিয়ে গিয়েছে। এটা ইসমামের জন্য একটা স্বস্তির খবর হলেও ইয়াসির মির্জার জন্য একটা দুঃসংবাদ। ইসমাম খবর পেয়ে লাইব্রেরিতে ঢুকে বসে থাকে বই হাতে নিয়ে। সামিন একটু আগে লাইব্রেরিতে এসে ইসমামের মুখোমুখি একটা চেয়ারে বসে কাশি দিয়ে ইসমামের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। ইসমাম বই সামনে থেকে সরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকায়। সামিন নড়ে চড়ে বসে বলে ওঠে, ইসমামের বিরক্তি। তোর সাথে একটা কথা ছিল। দুইটা বলো। কিছু মনে করিস না। মেয়ের পরিবারও জানতো না মেয়ের সম্পর্ক আছে কোনো ছেলের সাথে। চরম পর্যায়ে পৌঁছায়। ভাইয়া এমন করে কথা বলছে যেন ইসমাম বিয়ে ভাঙার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। সামিন ইসমামের দিকে তাকিয়ে থাকে, তার জবাবের অপেক্ষায়। ইসমাম ঠান্ডা গলায় বলে ওঠে, কিছু মনে করিনি, ইটস অল রাইট। সামিন চুপ হয়ে যায়। ইসমাম বুঝতে পারছে তার ভাই শুধুমাত্র এটা বলার জন্য আসেনি, তাই নিজে থেকে জিজ্ঞাসা করে, বলো, আবার কি? আরেকজনকে দেখতে যেতে হবে? কাকে? আমি যাব, এখন যাও এখান থেকে। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরীকে তোর কেমন লাগে ইসমাম? ইসমাম হতভম্ব হয়ে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন বলতে থাকে, তোর জন্য পরীকে পছন্দ করেছে তোর বড় ভাবি। ইসমাম দ্বিতীয়বারের মতো অবাক হয়। অবাক চোখে তাকিয়ে বলে ওঠে, বড় ভাবি? আমারও খুব পছন্দ পরীকে। এসব কথা আগে মাথায় আসলে কখনোই এখানে সেখানে পাত্রী দেখে বেড়াতাম না। তুই যদি আপত্তি না করিস তাহলে আমি পোনা চাচার সাথে কথা বলি। দেখ, এখন তোর যদি মনে হয় পোনা চাচা এই বাড়ির কেয়ারটেকার, তাহলে আমার আর কিছুই বলার নেই। আমি পোনা চাচাকে কখনোই কেয়ারটেকারের মতো দেখিনি। তুই জানিস সে আমাদের শুভাকাঙ্ক্ষী, বাবার দূরসম্পর্কের আত্মীয়। কখনোই তাকে আমি ওই চোখে দেখিনি, বাবাও না। ইসমাম ভাইকে থামিয়ে দিয়ে বলে, এত ফর্মালিটি করে কথা বলছে কেন? পোনা চাচাকে আমি ওই চোখে কখনোই দেখি না। যে লোকটার কাঁধে চড়ে বড় হয়ে ওঠা, তাকে ওই চোখে দেখব? তাহলে আমি কথা বলবো পরি আর তোর ব্যাপারে। চাইবো তোর জন্য পরির হাত। অমন ভালো মেয়ে, মেধাবী, ভদ্র। তোর বড় ভাবির নাকি বেশ মনে ধরেছে পরীকে। ইসমাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, বড় ভাবির বেশ মনে ধরেছে। হুম। তোমারও বেশ মনে ধরেছে? হুম। ঠিক আছে, তুমি আর বড় ভাবি যা ভালো মনে করো। তোমরা খুশি হলে আমারও ভালো লাগবে। এখন যাও, আমি বই পড়ছি। ইসমাম সামিনকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতের বইটার পাতা উল্টাতে থাকে।
সামিন ভাইয়ের থেকে মৌন সম্মতি পেয়ে যার পর নাই খুশি হয়ে যায়। তৎক্ষণাৎ সে ছুটে যায় পরীর কাছে। ইসমাম সেই থেকে লাইব্রেরির ঘরে বসে আছে ভাবলিসীন হয়ে। ঠান্ডা কফিটা পুরোটাই গিলেছে, তাকিয়ে থেকেছে হাতের বইটার দিকে অনর্থক। একবার পরীর কথা ভাবলো সে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, ওই অদ্ভুত মেয়েটাকে। সামিনের কাছে আপত্তি জানালে অবশ্যই সামিন ইসমামের কথা শুনতো, কিন্তু কি লাভ? পরী না হলে অন্য কেউ, অন্য কেউ না হলে অন্য কেউ। আর কত, এভাবে আর কত। কারো পায়ের আওয়াজে ইসমাম মাথা তুলে তাকায়, ভেবেছিল ভাইয়া এসেছে। পুনরায় বইয়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলে ওঠে, বললাম তো আমি রাজি, আবার এলে কেন? যাও। আমার আপনার সাথে কথা ছিল। পরীর গলার আওয়াজে ইসমাম চমকে উঠে তাকায়। সেই মেয়েটাকে একেবারে আশা করেনি পরী মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। ইসমাম নড়ে চড়ে বসে বলে, বলো। এই বিয়েতে আমি রাজি নই। ভাইয়াকে প্লিজ বুঝিয়ে বলবেন একটু আপনি। আমার আপত্তি জানানোর সাহস নেই ভাইয়াকে। ইসমাম পরীর দিকে তাকিয়ে থাকে বোকার মতো। কিছু সময় পরে নিচু স্বরে বলে, আচ্ছা ঠিক আছে বলবো, যাও। পরী চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, কি হলো, যাও। আপনি কি কিছু মনে করেছেন? মনে কেন করব? তুমি একজন শিক্ষিতা এবং প্রাপ্তবয়স্ক মেয়ে। ভাইয়া ভাবির খেয়াল খুশিতে তোমার জীবন চালাতে পারে না। আমি ভাইয়াকে বুঝিয়েই বলবো, তুমি যাও। পরী যায় না, চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, আপনার মধ্যে কোনো খুঁত নেই। যে কোনো মেয়েই আপনাকে স্বামী হিসেবে পেতে চাইবে। দয়া করে এই প্রত্যাখ্যান আপনি অপমান হিসেবে নেবেন না। ইসমাম খুব ভালো করে পরীকে দেখতে থাকে। অসম্ভব রকমের সুন্দর এই মেয়েটাকে এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক লাগছে। কথাবার্তা বলছে বড় মেয়েদের মতো। আচরণ স্বাভাবিক এবং সহজাত, কোনো ধরনের ন্যাকামি নেই সংলাপে। ইসমামের খুবই আগ্রহ জাগে মেয়েটিকে কেন তাকে প্রত্যাখ্যান করেছে তা জানতে। লাজুক এবং নমনীয় দেখতে মেয়েটির কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকতেই পারে। জিজ্ঞাসা করবে না করেও ইসমাম মুখ ফসকে বলে ফেললে, বয়ফ্রেন্ড আছে? পরী মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। ইসমাম বলতে থাকে, বেশ, মন দিয়ে পড়াশোনা করো। এটা বিয়ে করার সময়ও নাই। ভাইয়াকে ম্যানেজ করব। আমি আসলে কারো জীবনে সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকতে চাই না। ইসমামের কথা শেষ না হতেই পরী বলে ওঠে। ইসমাম কপাল কুঁচকে বলে ওঠে, সান্ত্বনা পুরস্কার? হোয়াটস দ্যাট? কিছুক্ষণ চুপ করে থেকে পরী নিচু স্বরে বলতে থাকে, প্রথম প্রেম হচ্ছে একজন পুরুষের কাছে একটা ট্রফির মতন, যেটা জিতলে নিজের জন্ম সার্থক মনে হয় তাদের কাছে, আর হারলে জীবনে যতই বিকল্প নারী আসুক না কেন তার মনে হয় ওটা তাদের সান্ত্বনা পুরস্কার। আমি কোনো সান্ত্বনা পুরস্কার হয়ে থাকতে চাই না কোনো পুরুষের কাছে। ইসমাম পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ওঠে। মেয়েটার বয়স কত? 22 কি 23 বছর। তার থেকে 4-5 বছরের ছোট, কিন্তু বাস্তবতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার হয়েছে, বোঝাই যাচ্ছে। পরী ইসমামকে হাসতে দেখে মাথা তুলে তাকায় ইসমামের দিকে। ইসমাম হাসতে হাসতে বলে, অনেক বড় বড় কথা বলতে পারো দেখছি। আচ্ছা যাও, ভাইয়ার ভাবিকে আমি খুব করে বলে দেব তোমাকে যাতে সান্ত্বনা পুরস্কার না বানানো হয়। তুমি অবশ্যই ট্রফি হবে কারো না কারো লাইফে, যে তোমাকে পেয়ে ধন্য হয়ে যাবে। ট্রফির মতো সাজিয়ে রাখবে তোমাকে, তোমার অনুভূতিকে। এখন যাও, মন দিয়ে পড়াশোনা করো। ভাইয়া যদি জানে আমি আপনাকে রিজেক্ট করেছি তবে ভাইয়া খুবই কষ্ট পাবে। আমি কোনো অবস্থাতেই ভাইয়াকে কষ্ট দিতে চাই না। আমতা আমতা করে বলে উঠে পড়ি। ঠিক আছে যাও, ভাইয়াকে বলবো আমার তোমাকে পছন্দ হয়নি। পরি চুপচাপ ইসমামের ঘর থেকে বের হয়। দরজার বাইরে দাঁড়িয়ে সে ঘুরে আবারও ইসমামের দিকে তাকায়। ইসমাম তার দিকে তাকিয়েছিল। ম্লান হেসে পুনরায় বই হাতে নেয়। পরি দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইসমাম বই হাতে নিয়ে মুচকি হাসে। যতটা ন্যাকা মনে করেছিল ততটা ন্যাকা নয় এই মেয়েটা। সামিনের চেঁচামেচিতে পরির ঘুম ভেঙে যায়। এই সপ্তাহে সে হোস্টেলে যায়নি। ঈশিতার অনুরোধে বাড়িতেই ছিল। অবশ্য সামিন বরাবরই তাকে ধমকাতো, বাড়িতে না থেকে হোস্টেলে কেন থাকে সেজন্যে। চেঁচামেচির আওয়াজটা আসছে ইসমাম মির্জার ঘর থেকে। ঘরের বাইরে আলো ইরফানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মুখে দিয়ে খুব মজা করে চুষছে ছোট প্রাণটা। আলো সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তার কান শুনছে দুই ভাইয়ের কথোপকথন। পরি ঈশিতার ঘর থেকে বাইরে উকি দিয়ে দেখে, ধীর পায়ে এগিয়ে যায়। ইসমাম ল্যাপটপে কিছু একটা টাইপ করে যাচ্ছে। সামিনের দিকে সে মাথা তুলে তাকায় না। সামিন গলার স্বর উঁচু করে বলতে থাকে, প্রথমে কেন রিজেক্ট করলি না? আমি যখন পরীর সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছি তখনই কেন রিজেক্ট করলি? এখন আমি পরীকে পোনা চাচাকে কি জবাব দেব? তুই কেন করছিস এমন ইসমাম? তোমার কোনো জবাব দিতে হবে না। আমি পোনা চাচা আর পরীর কাছে মাপ চেয়ে নেব। কিবোর্ডে টাইপ করতে করতে ঠান্ডা গলায় বলে ইসমাম। সামিন কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে ইসমামের হাত থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে।
ভাঙচুরের আওয়াজে পরি কেঁপে ওঠে। মানুষটা তার জন্য এত কথা শুনছে ভাইয়ার। পরি ঠিক করলো সে ভাইয়াকে সত্যিটা বলে দিবে। ইসমামকে সে রিজেক্ট করেছে, ইসমাম নয়। ইসমাম চুপচাপ বসে আছে। তার যে একটা ল্যাপটপ ভেঙে গিয়েছে সেদিকে তার কোনো হেলদোল নেই। সামিন কয়েক মুহূর্ত ইসমামের দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের বাইরে বেরিয়ে পরির সামনে পড়ে যায় সামিন। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক পলক পরীকে দেখে সামিন নিজের ঘরে চলে যায়। আলো ইসমামের ঘরের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইরফানকে কোলে নিয়ে সামিনের পিছু পিছু চলে যায়। পরি ইসমামের ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বিছানার উপরে চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি ভাঙা ল্যাপটপের দিকে। ঘড়ির কাঁটা রাত 11:30 ঘরে। পরি হাতের বইটা পাশে সরিয়ে রেখে ঈশিতার দিকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে নিচু স্বরে শান্তর সাথে কথা বলছে সে। এদের কথা ফুরাতেই চায় না। পরি বুঝতে পারে না এরা এত কি কথা বলে সারাদিন, কোথা থেকে খুঁজে পায় এত কথা। 3 দিন পরে শান্ত ভাই ঈশিতাপুকে অনুষ্ঠান করে নিজের বাসায় নিয়ে যাবে। তার অফিসের কাছেই 2 বেডরুমের চমৎকার দেখতে একটা ছোট ফ্ল্যাট ভাড়া করেছে শান্ত। সেদিন শান্তিনীরে এসে আলো আর পরীকে নিয়ে গিয়েছিল ফ্ল্যাট সাজাতে। আলো আর পরী খুব সুন্দর করে ঈশিতার নির্দেশ মতো গোটা ফ্ল্যাট সাজিয়ে দিয়ে এসেছিল। ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে নিয়ে পরী পশ্চিমে টানা বারান্দার দিকে যায়। হঠাৎ তার মনে হলো ইসমাম সেখানে আছে। দরজা ঠেলে দেখতে পেল তার অনুমান ঠিক ইসমাম দাঁড়িয়ে আছে। কারো পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকাতেই পরীকে দেখে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার হাতে একটা সিগারেট এবং আজ সে সিগারেটটা পা দিয়ে পিষে দেয় না, হাতে ধরেই দাঁড়িয়ে থাকে। পরী ধীর পায়ে এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। ইসমাম চুপচাপ। কিছুক্ষণ পরে পরী বলে ওঠে, সরি, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হয়েছে। ভাইয়া রাগ করে ভাইয়া রাগ করে আছে আপনার উপর আমার জন্য। আপনার সাথে কথাও বলছে না। ইসমাম ম্লান হাসে, তারপর বলে, ওই লোকটা আমার ভাইয়া। দেখবে কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে ফল কেন খাচ্ছে না বলে বকাঝকা করছে। পরী মাথা নিচু করে মৃদু হেসে বলে, আপনার জীবনে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মনে করো ভাইয়া আমার জীবন। আমার জুতার ফিতে বেঁধে দেওয়া থেকে শুরু করে আমার সব দোষ নিজের মাথায় নিয়ে বাবার কাছে বকা শোনা, মায়ের হাতে মার খাওয়া, সব সময় আমাদের আগলে রেখেছে। এই বাড়ির সবার জীবনে সামিনী আসারের মির্জা কেন্দ্রিক। আমার আর বাবার জীবনেও কিছুটা ভাইয়া কেন্দ্রিক। ভাইয়া শুধু আমাদের দিয়েই গিয়েছেন, প্রতিদানে কখনোই কিছু চাইনি। আজ ভাইয়াকে এক প্রকার ঠকিয়েছি আমি, তাই না? প্রশ্নটা করে পরী ইসমামের দিকে তাকায়। ইসমাম 2 মিনিট চুপ করে থেকে বলে, ছোট মানুষ, এত কিছু মাথায় নিতে হবে না। ভাইয়া তোমাকে যা যা দিয়েছে তার বিনিময়ে ভাইয়া আর তার পরিবারকে ফ্রিতে চিকিৎসা দিও। ভাই দেবে, তোমার এক্সাম কবে? নেক্সট মান্থে। প্রস্তুতি ভালো না? মানে তোমাকে সব ধরনের বাদরামি করতে দেখা হয়, শুধুমাত্র একাডেমিক বই ধরতে দেখি না। পরী হেসে ফেলে। হঠাৎ করেই তার মনে হলো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা অবিকল ইয়াসার মির্জার মতো, একটুও রামগরুরের ছানা নয়। ইসমাম এক পলক পরীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পরী রেলিং ধরে দাঁড়িয়ে হঠাৎ করে বলে ওঠে, আপনার প্রাক্তন অনেক সুন্দরী ছিল। ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরী চুপ হয়ে যায়। ইসমাম বলে ওঠে, সৌন্দর্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ দু ধরনের। বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলি, তার গায়ের রংটা একটু চাপা ছিল। আর অভ্যন্তরীণ সৌন্দর্যের কথা বলি, তবে তার মন ছিল একেবারে সাদা, কোনো ভেজাল নেই, ফকফকা, তোমার গায়ের রঙের মতো ফকফকা। পরী ইসমামের কথায় খিলখিলিয়ে হেসে ফেলে। ইসমামের কাছে পরীর বাচ্চা সুলভ আচরণ হঠাৎ করে বিরক্তিকর লাগছে না, যেন পরীকে হাসাতে পেরে সে নিজেই খুব ভালো লাগছে। পরী হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ক্ষণ বাদে পরী বলে ওঠে, তাকে মিস করেন? ইসমাম পরীদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, অন্যের স্ত্রীকে মিস করব কেন? আমাকে কি তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের নিব্বা মনে হয়? আমি যথেষ্ট বাস্তববাদী একজন লোক, বাস্তবতাকে খুব সহজে হজম করে নেই। তোমার কোনো ধারণাই নেই। সে সবসময় একটা রেসপেক্টের জায়গা হয়ে থাকবে আমার কাছে, আর কিছুই নেই। পরী চুপ করে থাকে। হঠাৎ করে এই লোকটার কথা শুনতে খুব ভালো লাগছে তার। আগে কত হেসেছে লোকটার দেবদাসের মতো অবস্থা নিয়ে, এখন পরী নিজের কাছে নিজেই বেশ লজ্জিত। ইসমাম চুপ করে থেকে বলে ওঠে, তা তুমি কখনো কাউকে পছন্দ করনি? পরী মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, করেছিলাম আমার এক ক্লাসমেটকে। 13 দিনের জন্য পছন্দ করেছিলাম। প্রথমে আমাকে ইয়াসার মির্জার আপন বোন ভেবেছিল, তাই একটু ঘুরঘুর করেছিল আমার পিছু পিছু। পরে যেই শুনেছে আমি কেয়ারটেকারের মেয়ে, কেটে পড়েছে। হাসতে হাসতে বলে পরী। ইসমাম পরীর দিকে তাকায়, তারপর বলে, তোমারও মনের মানুষ ছিল তো। এখন তো এটা বলা যায় তুমি তোমার হাজবেন্ডকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেখবে। আমাদের যদি বিয়ে হতো
তাহলে আমরা দুজন দুজনের সান্ত্বনা পুরস্কার হতাম। কি আশ্চর্য। পরি হেসে ফেলে। ইসমাম দীর্ঘ সময় পরির দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা যাও, ঘুমাও। তোমার জন্য অনেক শুভকামনা। আশা করি জীবনে এমন একজন সঙ্গী পাও যে তোমাকে ট্রফি হিসেবে দেখবে, কোনো সান্ত্বনা পুরস্কার হিসেবে নয়। আপনিও এমন কাউকে খুঁজে পাবেন আশা করি। অস্ফুট স্বরে বলে পরি বারান্দা থেকে চলে আসে। আসার সময় ঘুরে এসে আবারও এক পলক ইসমামকে দেখে। রেলিং ধরে ওদিকে ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে লোকটা। সামিন একটু নড়তেই আলো টের পেয়ে যায় সামিন ঘুমায়নি। হাত বাড়িয়ে বেডসাইডের বাতি জেলে আলো উঠে বসে। সামিন কপালে হাত দিয়ে শুয়েছিল। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে বলে, ঘুমাওনি? আলো সামিনের কাছে এগিয়ে বসে তার কপাল থেকে হাত সরিয়ে দেয়। একটু ঝুঁকে সামিনের চুলের ভেতর আঙ্গুল ঢুকিয়ে মেসেজ করে দিতে দিতে বলে, মাথা ধরেছে খুব, এজন্য বুঝি জেগে আছেন, ডাকলেন না কেন? সামিন হেসে আলোর ডান হাত টেনে হাতের পিঠে চুমু খায়। তারপর নিজের গালে আলোর হাতটা বুলিয়ে দিতে দিতে বলে, কি অবস্থা করেছো নিজের? কেমন অসুস্থ লাগছে তোমাকে? আমার দোষ, এত ব্যস্ততায় তোমার একটু খেয়াল রাখতে পারি না। সামনে ইলেকশনের চাপ, এজেন্সির কাজ, দলের কাজ, ভাই বোনকে সময় দিতে গিয়ে তোমাকে খুব কম সময় দিয়ে ফেলি আমি। তুমি কি রাগ করো? আলো হেসে ফেলে। তারপর বলে ওঠে, এই সবকিছু আপনার জীবনের অংশ, এই সবকিছু আপনার জীবনের অংশ। এদের প্রাপ্য সময়টুকু আপনি অবশ্যই দেবেন। আমি কেন রাগ করব? তাছাড়া আমি কি ছোট বাচ্চা যে আমার খেয়াল রাখতে হবে? সামিন উঠে বসে আলোকে বুকে টেনে নিয়ে বলে, না, তুই ছোট বাচ্চা নও, শুধুমাত্র মা বাবার আদরের দোলালি। আমার শ্বশুর বিশিষ্ট সাংবাদিক আতাউর আলম 2 বেলা আমাকে ফোন করে নালিশ করছে। তুমি তাদের ঠিকমতো ফোন করে কথা বলো না, এমনটা কেন হচ্ছে? মিথ্যা কথা। সন্ধ্যায় আব্বুর সাথে কথা বললাম, ওনারা আপনার কাছে বানিয়ে বলেছে। সামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একটু ফ্রি হলেই ও বাড়িতে নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? আলো মাথা নাড়ায়। সামিন বলতে থাকে, আলোদের শুরুতে আন্ডার এস্টিমেট করা হয়, আলোরা কিন্তু খুব ভালো বউ হয়। আলো হাসে। অস্ফুট স্বরে বলে ওঠে, ভালো বউ কিনা জানি না, তবে বুঝতে পারছি আমার শিকড় ছড়িয়ে যাচ্ছে এই বাড়িতে, একটু একটু করে জড়িয়ে যাচ্ছি আমি। আমার অস্তিত্ব এই বাড়ির প্রত্যেকটা ইটের সাথে মিশে যাচ্ছে। সামিন 2 মিনিট আলোর দিকে তাকিয়ে থেকে তাকে আরো নিবিড়ভাবে আলিঙ্গন করে। সামিনের উষ্ণ স্পর্শ পেয়ে আলো 2 চোখ বন্ধ করে ফেলে। সে হঠাৎ টের পাচ্ছে তার বড্ড অস্বস্তি হচ্ছে। ইদানিং সে ভালো করে লক্ষ্য করেছে, সামিন তাকে কাছে টানলে তার খুব অস্বস্তি বোধ হয়। শরীরটা ভীষণ ক্লান্ত অবসন্ন লাগে। রাজ্যের অবসাদ ঘিরে ধরে তাকে, কিন্তু এর সঠিক কোনো কারণ সে জানে না। জানলে সামিন কেউ ব্যাখ্যা করতে পারত। অবশ্য সামিন কখনোই আলোর অনুমতি ব্যতীত আলোকে গভীরভাবে স্পর্শ করে না। কখনোই নিজের পুরুষ মনের ইচ্ছাটাকে বড় করে দেখে না। আলোর অনুভূতি পড়ার চেষ্টা করে আগে। কিভাবে যেন এই লোকটা আলোকে পড়ে ফেলে খুব সহজেই। আলোর অস্বস্তি টের পেয়ে সামিন থেমে যায়। শক্ত বাহুডোর থেকে আলোর পাতলা ফিনফিনে শরীরটা আলগা করে আলোর চোখে চোখ রাখে। স্বামীকে উপেক্ষা করার অপরাধ বোধে ভুগছে আলো, তার চোখের দৃষ্টি সেটাই বলছে। সামিন তাকে ভুগতে না দিয়ে কপালে প্রগাঢ় এক চুম্বন এঁকে দেয়। আবেশে 2 চোখ বন্ধ করে ফেলে আলো। সামিন এমনভাবে বালিশে শুইয়ে দিয়েছে তাকে যেন আলো কোনো ছোট বাচ্চা। আলোকে সন্তর্পণে রাখা উচিত, নয়তো তার ঘুম ভেঙে যাবে। সামিনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে আলো। প্রতিদিন কি একটা লোকের প্রেমে পড়া যায়? অনুভূতির এমন নিয়ম আছে নাকি? তাহলে হয়তো আলো প্রতিদিন এই মানুষটার প্রেমে পড়ে। যত দিন যাচ্ছে আলোর অস্বস্তি মিটিয়ে দিয়ে মানুষটা যে তার কথাবার্তা চালচলন জীবনবোধ দিয়ে আলোকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে এই মানুষটা জানে না। সামিন সম্ভবত পৃথিবীর একমাত্র পুরুষ যে একজন সঠিক মানুষ হয়ে ভুল সময়ে ভুলভাবে আলো জীবনে প্রবেশ করেছে। চেষ্টা করছে স্ত্রীর প্রতি নিজের সর্বোচ্চ ভালোবাসা, যত্ন, বিশ্বস্ততা ঢেলে দিতে। আলোকে তাকিয়ে থাকতে দেখে সামিন নরম গলায় বলে, জ্বালাবো না আজ, ঘুমাও। আলো লাজুক হাসি হাসে। সামিন বাতি নিভিয়ে শুয়ে পড়ে। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। সামিন হঠাৎ বলে ওঠে, বুকে আসতে চাচ্ছ আমার? আলো দ্বিতীয়বারের মতো লজ্জা পায়। সে কখনোই নিজে থেকে সামিনের বুকে মাথা রাখে না। এই কাজটা সামিনই করে। আজ খুব ইচ্ছে করছিল আলোর সামিনের বুকে মাথা রাখতে। সামিন কিভাবে যেন টের পেয়ে গেল। আলোকে টেনে আলোর মাথাটা নিজের বুকে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিচু স্বরে বলে ওঠে, তোমার এক্সাম শেষ হলেই আমরা একটা বেবি নেব, আর তোমার কোনো কথা শুনবো না আমি। আমার বেবি লাগবে। আলো চুপ করে থাকে। সে তার স্বামীর হৃদস্পন্দন শুনতে ব্যস্ত। সামিন আলোকে বলে, ইসমাম খেতে গিয়েছিল টেবিলে? খেয়েছে ঠিক মতো? কি একটা কাণ্ড করে ফেললাম আলো, রাগের মাথায় ল্যাপটপটা ভেঙে ফেললাম। ও দীর্ঘদিন যাবৎ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, সব নষ্ট করে দিলাম। কণ্ঠে অনুশোচনা নিয়ে বলে সামিন।
আলো স্বাভাবিক গলায় বলে, আমার হঠাৎ মনে হলো পরি মেয়েটা বেস্ট হবে, সেজন্যই বলেছিলাম। প্লিজ দুই ভাই ঝামেলা করবেন না, আর আপনাদের ঝামেলা দেখতে একটু ইচ্ছে করে না আমার। ওর যদি ইচ্ছে না থাকে তাহলে আর দরকার নেই মেয়ে দেখার। ঠিক বলেছ, বড় হয়ে গিয়েছে না, আমার পছন্দের শার্ট কেনে, বলে কি আমার পছন্দে বিয়ে করে নেবে। কি অদ্ভুত আমি। বাদ দিন, কাল ছোট ভাইয়ের কাছে সরি বলে ওকে একটা ল্যাপটপ কিনে দেবেন। একটু বেশি বকাবকি চেঁচামেচি করেন আপনি, পরে তো ঠিকই ওদের ইচ্ছেকেই প্রাধান্য দেন। কিছুক্ষণ আলো বকবক করে চুপ হয়ে যায়। সামিন ভারী নিঃশ্বাস ফেলছে, ঘুমিয়ে পড়েছে সে। আলো অন্ধকারে সামিনের বুক থেকে মাথা তুলে সামিনের কপালে ছোট করে একটা চুমু এঁকে দিয়ে আবারও স্বামীর বুকে মাথা রাখে। বারংবার আলোর নাম্বার থেকে ফোন আসছে। সামিন ফোনটা সাইলেন্ট করে রেখেছিল, কিন্তু ফোনটা টেবিলের উপর রাখা ছিল, তাই স্ক্রিনে আলোর আসিয়া নামটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মিটিংয়ের কথা বলতে না চাইতেও চোখ যাচ্ছে ফোনটার দিকে। তৌফ রনির পেটে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, এখন ভাইকে কিছু বললেই তো আমাদের চিবিয়ে খাবে। সব সময় বলতো বউ বাড়িতে রেখে আসতে, এখন নিজেই বউয়ের যন্ত্রণায় অস্থির। সামিন কথা থামিয়ে তৌফের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি বললাম এতক্ষণ বলো তো? তৌফ থতমত খায়, আমতা আমতা করে বলে, শিক্ষা, শান্তি, প্রগতি, তিনটা আমাদের মূলনীতি। দলের সবাই উচ্চ শব্দে হেসে ওঠে। সামিন চোখ রাঙানি দিয়ে আবারও আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আজ সামিন দলের ছাত্রনেতাদের পদ থেকে অব্যাহতি নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করেছে রাহাতকে, সাধারণ সম্পাদক রনি। সেজন্য আজ পার্টি অফিসে ছোটখাটো একটা গেট টুগেদার এবং আলোচনা সভার আয়োজন হয়েছে। সামিন দলের ছেলেদের উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে তাদের সবাইকে সবার দায়িত্ব পুনরায় বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছে। বক্তৃতার শেষ অংশে সামিন বলে ওঠে, তো এটাই সবাই মনে রাখবে, শিক্ষা, শান্তি, প্রগতি, তিনটাই আমাদের মূলনীতি। এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। এবং আমি আশাবাদী, আমি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছি তোরাও দিবি। সবাই মাথা নাড়ে। সামিন বক্তৃতা শেষ করেও খুবই ইনফর্মালভাবে বলতে থাকে, এখন তোদের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক কথা বড় ভাই হিসেবে বলতে চাই। যারা এখনও অবিবাহিত আছিস, যেমন রাহাত, আরাফ, রনি, তারা আমার কথাটা মাথায় রাখবি। মন দিয়ে দলের কাজ করবি। শিক্ষা, শান্তি, প্রগতি, শুধুমাত্র এই তিনটাই আমাদের মূলনীতি। কোনো মেয়েকে তুলে এনে বিয়ে করা আমাদের মূলনীতি নয়। তো যদি নিজে জীবনে শান্তি নিয়ে বাঁচতে চাও, তাহলে ভুলেও অমন কাজ করবে না, বাচ্চা ধনেরা। সবাই চুপ করে আছে। সামিন এবার ফোনটা হাতে নেয়। আলো নাম্বার থেকে 17টা মিস কল। আজ সামিনকে রিমান্ডে নিয়ে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি প্রদান করা হবে, তা সামিন বেশ টের পাচ্ছে। তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সে। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে সামনের দিকে এগিয়ে দিয়ে নিজের বাইকের চাবি দিয়ে বলে, যতীন কাকার ফুলের দোকান থেকে এক্ষুনি গিয়ে একটা ফুলের মালা বানিয়ে নিয়ে আয়। বেলি, কদম ফুল, রজনীগন্ধা, যে কোনো একটা হলেই হবে, শিগগিরই। ভাই, কদম ফুল এই সিজনে পাবেন না, আর পেলেও কদম ফুল দিয়ে মালা হয় না। আরে কথার কথা। তারপর শাওনের দিকে তাকিয়ে বলে ওঠে, যা এক্ষুনি। সবুজ শাওনকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়া, আমার থেকেও টাকা নিয়ে যা, আমার জন্যও নিয়ে আসবি। সবুজের দেখা দেখি বিবাহিত সবাই শাওনের হাতে টাকা ধরিয়ে দিয়ে ফুলের মালা আনতে নির্দেশ দেয়। শাওন বোকার মতো হাতের টাকাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আর কতদিন এভাবে বড় ভাইদের বউয়ের জন্য ফুল কিনতে হবে? তার একটা প্রেম হচ্ছে না কেন? সাংগঠনিক কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে সামিন টেবিলের লকার খুলে সেগুলো রেখে দিতে গিয়ে একটা প্যাকেটে চোখ যায় তার। প্যাকেটটা হাতে তুলে নিয়ে সেটার ভিতর থেকে একটা মোবাইল ফোন বের করে রাহাতের দিকে তাকায়। রাহাত সামিনের হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, ও এইটা এটা তো ভাবিস সেই ফোনটা ভাই, মনে নেই? আপনি নিজেই তো রেখেছিলেন। সামিনের মনে পড়ে যায়, সে ফোনটার দিকে তাকিয়ে আছে। রাহাত বলতে থাকে, এটা তো একটা ডেড বডি, এখন 3 ফেলে দিচ্ছি। সামিনের হঠাৎ মনে পড়ে যায় আলো সেদিন এটার ভিতরে থাকা সিম কার্ডের কথাই বলছিল। ফোনের ভেতর থেকে সিম কার্ডটা বের করে সামিন নিজের ফোনে ঢুকিয়ে নেয়। তখনই শাওন ফুলের মালা নিয়ে এসে পড়ে, রজনীগন্ধার মালা। রাহাত বলে ওঠে, ভাই মেঘ ডাকছে, আপনি গাড়ি আনেননি, ভিজে যাবেন। আপনি যান, আমি আরাফ আর রনি কিছুক্ষণ ক্যারাম খেলে অফিস বন্ধ করে যাব। সামিন উঠে পড়ে। দেরি করলে বৃষ্টিতে পেয়ে বসবে আজ। রিমান্ড 3 ঘন্টার বদলে সারা রাত চলবে, তাহলে আগে ভাগে উঠে পড়াই ভালো। ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে সামিন বাইকে উঠে বাইক স্টার্ট দেয়।
দরজা খুলতে আলোর থমথমে মুখটা দেখে একটা বড়সড় ধাক্কা খায় সামিন। মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার করে রেখেছে। সামিন ভেতরে ঢুকতে আলো দরজা বন্ধ করে চুপচাপ ডাইনিং রুমে চলে যায় খাবার সাজাতে। সামিন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সে মহাচিন্তায় পড়ে গিয়েছে। এখন যদি আলোকে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে, তাহলে তো বিশ্বযুদ্ধ লেগে যাবে, সাথে নিজেও খাবে না। তার কি করা উচিত? দলের ছেলেদের সাথে পেট পুড়ে বিরিয়ানি খেয়েছে, পেটে আর জায়গা নেই কোথাও। তোয়ালে দিয়ে মাথা মুছে বিড়বিড় করে বলে, বুদ্ধি দিয়ে কাজ করো সামিন, কিছু একটা বুদ্ধি বের করো। খাবার টেবিলের কাছে গিয়ে দেখে আলো তার জন্যে থমথমে মুখে অপেক্ষা করছে। সে একটা চেয়ার টেনে বসে না খাওয়ার বাহানা দিতে যাবে, তখনই দেখতে পায় টেবিলে সর্ষে ইলিশ। যবে থেকে আলো জেনেছে সামিনের সর্ষে ইলিশ পছন্দ করে, তখন থেকে বৃষ্টি দেখলেই আলো এটা তার জন্য রাঁধবে। সামিন আলোর মুখের দিকে তাকায়, মেয়েটার জন্য মায়া হচ্ছে খুব। এখন যদি শোনে সামিন খাবে না, তাহলে খুব কষ্ট পাবে। সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে প্লেটে সামান্য কিছু ভাত তুলে নেয়। আলো 2 পিস মাছ তুলে দিয়ে নিজেও চুপচাপ খেতে শুরু করে। এখন অবধি একটা শব্দ সে উচ্চারণ করেনি সামিনের সাথে। সামিন মাছ খুঁটে মুখে দিয়ে আর চোখে আলোর দিকে তাকায়। পেটে একদমই জায়গা নেই সামিনের, ভীষণ কষ্ট হচ্ছে তার। আলো 2 লোকমা ভাত মুখে দিয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, নাটক করতে হবে না, খেতে না চাইলে উঠে পড়ুন। সামিন হাত ধুয়ে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, আমি তখন মিটিংয়ে ছিলাম আলো, রাগ করো না আসিয়া, সেজন্য ফোনটা ধরিনি। আলো চুপচাপ টেবিল পরিষ্কার করে দোতলায় উঠতে থাকে। সামিন পিছু পিছু এসে বলে, ও আসিয়া, আর দেরি করব না, সবসময় এমন করি বলো। আলো ঘরে ঢুকে সামিন ডাকতেই থাকে, আসিয়া শোনো না, প্লিজ শোনো না। আলো কোনো জবাব না দিয়ে বিছানা ঠিক করে দেয়। সামিন চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে পেছন থেকে শক্ত করে জাপটে ধরে আলোর গালে চুমু খেতে থাকে। আলো হাত পা ছুড়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত, কিন্তু এমন বলশালী পুরুষের সাথে পেরে ওঠার মতো শক্তির কিছুটা ঘাটতি যে রয়েছে তার নারিকায়। সামিন এক নাগারে অনেকগুলো চুমু দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, তারপর বলতে থাকে, শান্ত হও আমার বাঘিনী, শান্ত হও। আলো তীব্র রাগে ফুঁসছে। সামিন ধীরে ধীরে আলোকে ছেড়ে দিয়ে বেডসাইডের টেবিলের উপর থেকে রজনীগন্ধার মালাটা এনে আলোর খোপায় লাগিয়ে দেয়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। সামিন আলোকে মুখোমুখি দাঁড় করিয়ে বলে, ভুল করেছি, বরাবরের মতো শাস্তি মাথা পেতে নিব। দরকার নেই তো, আপনার যা ইচ্ছে করুন, বাধা দিচ্ছে কে? আচ্ছা, যা ইচ্ছে করবো, তো আগে একটু শান্ত হও। আলো কটমট দৃষ্টি দিয়ে সামিনের দিকে তাকায়। সামিন বলে, পারফেক্ট, পারফেক্ট একেবারে, এই তো আগের ফর্মে ফিরেছো, তোমাকে এভাবেই বেশ মানায়। হুট করে আলো হেসে ফেলে। সামিন বলে, এই তো হেসে ফেললে, এখন যাও, আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি। কফি খেয়ে আজকের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে আয়োজন করে মাপ চাইবো আমি। যাও প্লিজ, যাও আসিয়া। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলো ঘর থেকে বের হয়। সামিন দাঁড়িয়ে কিছুক্ষণ হেসে বিছানায় ধপ করে বসে পড়ে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাই সাই করে বাতাস বইছে, জানালা থেকে বৃষ্টির ছাট এসে পড়ছে ভেতরে। সামিন উঠে জানালা বন্ধ করে দেয়। বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিতেই আলোর সিম কার্ডটার কথা মনে পড়ে যায়। ফোনের লক খুলতেই টুংটুং আওয়াজ, একটার পর একটা মেসেজের নোটিফিকেশন আসতে শুরু করে। সামিন বেশ অবাক হয়ে যায়। 972টা অপঠিত বার্তা, যা বিগত কয়েক মাসে হয়তো সিম কোম্পানি থেকে এসেছে বন্ধ হয়ে পড়ে থাকা এই নাম্বারটিতে। সামিন নোটিফিকেশনগুলো ডিলিট করার জন্য আঙ্গুল চালাতেই একটা নাম্বার দেখে থমকে যায়। সেই নাম্বার থেকে অসংখ্য মেসেজ করা হয়েছে আলোকে। সামিন ভাবলো সে ভুল দেখছে, তাই ফোনটা চোখের সামনে তুলে ধরে নাম্বারটা ভালো করে দেখে। তার হাত কাঁপছে, দৃষ্টি ইনবক্সে জমে থাকা মেসেজগুলোতে নিবদ্ধ। বাইরে ঝড় উঠেছে, প্রকৃতিতে তাণ্ডবলীলা চালানোর মতো শক্তিশালী ঝড় উঠেছে একজন মানুষের মনেও। কে জানে প্রকৃতির ঝড়ের তাণ্ডব সইতে পারবে কিনা, কে জানে মানুষটা সইতে পারবে কিনা, কে জানে। টকবক করে পানি ফুটতে শুরু করেছে। আলো দাঁড়িয়ে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখছিল। বাইরে সম্ভবত ঝড় উঠেছে, অথচ বিকেলেও আবহাওয়াটা একেবারেই ঠিকঠাক ছিল। হাত বাড়িয়ে আলো কফির ক্যানটা ক্যাবিনেট থেকে নামাতে গিয়ে টের পায় আলোর মাথাটা হঠাৎ করে চক্কর দিয়ে উঠতে চাইছে। কিচেন ক্যাবিনেট ধরে চুপচাপ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে নিয়ে আলো কফি বানিয়ে 2টো মগে ঢেলে নেয়। কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে হাত দিয়ে নিজের খোপা ছয়। রজনীগন্ধার মালাটা ছুঁতেই ঠোঁট প্রশস্ত হয় হাসিতে তার। কফির মগ থেকে নিঃসৃত ধোঁয়ার সাথে উবে যায় তার অভিমান। লোকটা একটা চতুর লোক, আস্ত একটা ধুরন্ধর লোক, ঠিক জানে কি করলে আলোকে সামলানো যাবে। এভাবেই জনগণকে সামলায় এই লোকটা। তবে এতে কাজ হবে না আজ, অনেক ভুগিয়ে ছাড়বে আজ ওই লোকটাকে আলো। তারপর সব অনুভূতি উগড়ে দেবে আজ সারাদিন বসে যা জড়ো করেছিল। শাড়ির আঁচলটা ডান কাঁধে তুলে 2 হাতে 2টো মগ তুলে নিয়ে ধীর পায়ে দোতলা সিঁড়ির দিকে যায়। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সে। পুরো বাড়ি নিস্তব্ধ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বিকট শব্দে মেঘ প্রকৃতিতে হুমকি দিচ্ছে।
লিভিং রুম পেরিয়ে 2 কদম পা ফেলতে কিছু একটা ভাঙার আওয়াজ পায় সে। আওয়াজটা তাদের ঘর থেকে আসছে। বিচলিত হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চাপিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে থমকে যায়। সামিন আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তার হাতে একটা ফুলদানি। পুরো মেঝেতে ঘরের আসবাবপত্র টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। আলো তৎক্ষণাৎ কিছু চিন্তা না করে কফির মগ দুটো রেখে ছুটে গিয়ে সামিনের হাত থেকে ফুলদানি নিয়ে নেয়। সামিনের অস্বাভাবিক অবস্থা দেখে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? পার্টির সাথে গ্যাঞ্জাম করেছেন আবার? কতবার বলেছি রাজনীতি ঘরের বাইরে ফেলে রেখে ঢুকবেন প্রতিদিন। এখন শান্ত হন, বাচ্চাদের মতো ভাঙচুর করছেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।